নিজের আপন চাচাতো বোনকে স্বামীর পাশে নতুন বউ সেজে দাঁড়িয়ে থাকতে দেখে থমকালো সুনয়না। সে যে কিছুই বুঝে উঠতে পারছে না, না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো স্বামীর পানে। কি হচ্ছে এসব, ওরা এভাবে কেন? নাফিস সুনয়নার দিকে এক পলক তাকিয়ে আচমকা সুমির হাত নিজের হাতের মাঝে নিল। মাথা নত করে বলল, আমরা বিয়ে করেছি নয়ন, আজকে থেকে সুমিও আমার স্ত্রী, আর আমার অনাগত সন্তানের মাও। এরকম বিষাক্ত কথা শুনে যেন পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল সুনয়নার। শরীর কেঁপে উঠল তার। কি শুনলো এটা সে? ওরা কি মজা করছে? এটা কি কোনো প্র্যাঙ্ক? হ্যাঁ হ্যাঁ, কোনো দুষ্টুমি হবে, এসব ভেবে নিজেকে সান্ত্বনা দিল সে। মেকি রাগ দেখে এবার সুনয়না সুমির হাত ছাড়িয়ে বলল, এই সুমি, এগুলো কোন ধরনের দুষ্টুমি? তুমি আর তোমার ভাই এইসব বাদ দিবা প্লিজ। আমার কিন্তু টেনশনে এক্ষুনি হার্ট অ্যাটাক হবে। জানো তো, বাবু হওয়ার পর থেকে এমনিতেই আমার শরীর ভালো থাকে না। সুমি বোনের হাত ছাড়িয়ে নাফিসের হাত শক্ত করে ধরল। নাফিসও আগলে নিল নববধূকে, এরপর সুনয়নার দিকে তাকিয়ে বলল, এটা কোনো প্রাঙ্ক না নয়ন, আর না কোনো দুষ্টুমি। সুমি আমার স্ত্রী। আমরা আজই বিয়ে করেছি, আর এটাই সত্য। সবচেয়ে বড় কথা, সুমির গর্ভে আমার সন্তান। আমার রক্ত বড় হচ্ছে, সত্যিটা মেনে নাও, বলেই মাথা নত করলো নাফিস। সুনয়নার কানে যেন কোনো কথা আর যাচ্ছে না। মনে হচ্ছে কেউ তার কানে গলিত সীসা ঢেলে দিচ্ছে। আর নাফিস, ওর কি একটুও লজ্জা হচ্ছে না এসব কথা অকপটে স্বীকার করতে? না, নাফিস বা সুমি কারোর চোখে কোনো রকম অনুশোচনা নেই। তারা বিন্দুমাত্র লজ্জিত নয় নিজেদের কাজে। এখনো হাত ধরে আছে তারা। সুনয়না অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে থাকা মানুষটির পানে। এখনো যেন কিছু বিশ্বাসই করতে পারছে না সে। 4 বছরের ভালোবাসা, 3 বছরের সংসার, সবে কি তাহলে মিথ্যে ছিল? এত বড় প্রতারণা, এত বড় বিশ্বাসঘাতকতা, তাও ফের নিজের স্বামী আর বোনের কাছে। আচমকা ঘর থেকে ভেসে এলো সুনয়না 6 মাসের বাচ্চার কান্নার আওয়াজ। ঘুম মনে হয় ভেঙে গিয়েছে বাচ্চাটার, আর কিছু ভাবতে পারল না সে, দৌড়ে গেল তার বাচ্চার কাছে। এদিকে নাফিসের কোনো ভাবাবেগ নেই, সুমির হাত ধরে সে সাধারণভাবেই বাসায় ঢুকলো। আর সুমি, সে এখনো নাফিসের বাহু জড়িয়ে লেপ্টে আছে, যেন কেউ নাফিসকে তার থেকে কেড়ে নেবে। বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে সুনয়না, তার প্রচণ্ড কান্না পাচ্ছে, প্রচণ্ড। কিন্তু সে কান্না করতে পারছে না, কেন পারছে না সে নিজেও জানে না। বাচ্চাটার দিকে যতবার তাকাচ্ছে ততবার যেন তার বুকটা ফেটে যাচ্ছে। এই বাচ্চাটার ভবিষ্যৎ কি? আচ্ছা, নাফিস এত বড় একটা পাপ করার আগে একবারও কি নিজের মেয়ের কথা ভাবতে পারলো না? বাচ্চাটা তো ওরও, ওর ভবিষ্যৎ কি হবে সে কি একবারও ভেবেছে? মনে পড়লো প্রেগনেন্সির সময়ের কথা। নাফিস সারাদিনে একটিবারও ফোন দিত না, সব সময় সুনয়নায় ফোন দিয়ে খোঁজ নিত। যেখানে নাফিস নিজের বউয়ের খোঁজ নেওয়া তো দূরের কথা, নিজের অনাগত বাচ্চাটার কন্ডিশনের কথাটাও জিজ্ঞেস করতো না। এমনকি রাফা হওয়ার পরেও রাফাকে নিয়ে সে ছিল উদাসীন। রাফাকে কোলে নেওয়ার প্রতি ছিল চরম অনাগ্রহ। রাফা রাতে কান্না করলে বালিশ নিয়ে ড্রয়িং রুমে সিঙ্গেল বেডে যেয়ে ঘুমাতো। সুনয়না কষ্ট পেলেও অ্যাডজাস্ট করে নিত, ভাবতো একদিন সব ঠিক হয়ে যাবে। নাফিস আবার আগের মতো কেয়ারিং হয়ে যাবে। কিন্তু সে জানতো না যে তার স্বামী দ্বিতীয় নারীতে আসক্ত ছিল। যেই নাফিস তার সদ্য জন্মানো মেয়ে রাফার দিকে মুখ ফিরিয়েও তাকায় না, সেই নাফিসই আজ সুমির গর্ভে থাকা তার অনাগত সন্তান নিয়ে এতটা কনসার্ন। সুনয়নার ভাবনার মাঝে নাফিস রুমে আসলো। সাফাই গাইতে গিয়ে বলল, নয়ন, আমি নিজেও জানি না কখন কিভাবে আমি সুমির প্রতি দুর্বল হয়েছি। ও যখন প্রথম আসলো তখন সবই ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে ওর সাথে বন্ধুত্ব বাড়লো। তুমি যখন সারাদিনের ক্লান্তির পর ঘুমিয়ে যেতে ব্যস্ত, বাসার কাজে ব্যস্ত থাকতে, সুমি এসে আমার একাকিত্ব দূর করতো। ঘন্টার পর ঘন্টা আমরা গল্প করতাম, অফিসের ঘটনা, ছোটবেলার ঘটনা সব ওকে বলতাম। আর ও সব আগ্রহ নিয়ে শুনে থাকতো। ওর সাথে গল্প করতে ভালো লাগতো। মনে হতো আমার কথা শোনার মতো কাউকে পেয়েছি। আমরা একসাথে রাত জেগে মুভি দেখতাম, ফুটবল ম্যাচ দেখতাম, মাঝে মাঝে অফিস শেষে ওর সাথে ঘুরতে যেতাম। ওর পাগলামি বাচ্চামোগুলো দেখতাম, কেমন জানি ভালো লাগা কাজ করতো। নিজেকে অনেক ফুরফুরে মনে হতো যখন সে পাশে থাকতো। ও তোমার মতো বাস্তববাদী না, ও জীবনকে উপভোগ করতে জানে। বারবার মনে হতো এমনি একজন জীবন সঙ্গী আমি চেয়েছিলাম। একটা সময় যখন আমি অনুভব করলাম আমি ওর প্রতি দুর্বল হচ্ছি, তখন নিজেকে সরানোর চেষ্টা করেছি। সুমিও চেষ্টা করেছে, কিন্তু আমি বা সুমি আমরা কেউই পারছিলাম না আলাদা থাকতে। পরস্পরের সঙ্গ আমরা বেশ উপভোগ করতাম। এরপর তুমি যখন তোমার প্রেগন্যান্সির 3 মাসে তোমার বাবার বাসায় চলে গেলে, তখন আমি সুমি বাসায় একা, এটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছিল। আমি প্রতিদিন অফিস থেকে তাড়াতাড়ি আসা শুরু করলাম যেন সুমির সাথে সময় কাটাতে পারি। বেশ আনন্দের সময় কাটছিল আমাদের।
একদিন আচমকা দেখি সুমির বাসার সামনে একটা ছেলে বাইক থেকে নামছে। রেগে আমার মাথা খারাপ হয়ে গেল সাথে সাথেই। সুমি বাসায় ঢোকার সাথে সাথেই ওর সাথে রাগারাগি করলাম। নিজের মনে থাকা গোপন অনুভূতিটাও প্রকাশ করলাম। সুমিও না পেরে আমাকে জড়িয়ে ধরে নিজের ভালোবাসার কথা জানালো। আর সেদিনই আমি আর সুমি প্রথমবার কাছাকাছি এসেছিলাম। এরপর শুরু হলো আমাদের গভীর প্রেম। আমরা ভাবিওনি এর পরিণতি কি হবে বা কি হতে পারে। শুধু জানতাম আমরা একে অপরকে প্রচণ্ড ভালোবাসি। আর সেই ভালোবাসারই চিহ্ন বেড়ে উঠছে সুমির গর্ভে। তাই ওকে আর স্ত্রীর সম্মান দিয়ে ঘরে তুলেছি আমি। আমি জানি নয়ন, তোমার আমার প্রতি ঘৃণা হচ্ছে। সত্যি বলতে তোমার রাগ ঘৃণা দুটি যুক্তিসঙ্গত। কিন্তু আমার কিছু করার নেই। সুমিকে যে আমি ছাড়তে পারবো না। ওকে আমি ভয়ঙ্কর ভালোবাসি। আমার নেশায় পরিণত হয়েছে ও। ওকে ছাড়া আমি অসম্পূর্ণ, দম বন্ধ লাগে ও পাশে না থাকলে। তুমি আমার উঠতি বয়সের আবেগ ছিলে। আর সুমি আমার ভালোবাসা। তুমি চিন্তা করো না, তোমার আর বাবুর ভরণ পোষণের সব দায়িত্ব আমি নেব। তুমি যদি এই বাসায় থাকতে চাও থেকো। যদি আলাদা বাসায় থাকতে চাও বলো, আমি তোমাকে আলাদা বাসা ভাড়া নিয়ে দেব। তু আর কিছু বলতে পারলো না নাফিস। তার আগে সুনয়না বলে উঠল, 2 মিনিট সময় দিচ্ছি নাফিস, আমার রুম থেকে এক্ষুনি বের হও। যা কথা বলার তা কাল হবে, দয়া করে বের হও এই রুম থেকে। নাফিস আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। দরজাটা লাগিয়ে বাথরুমে দৌড়ে গেল সুনয়না। বমি করে দিল সে। এতক্ষণ ধরে খুব ধৈর্য সহকারে নিজের আপন বোন আর স্বামীর পরকীয়ার কাহিনী শুনছিল সে। তার আসলে খুব করে জানতে ইচ্ছে করছিল যে তার ভালোবাসার কোথায় কমতি ছিল, যে নাফিস এত বড় প্রতারণা করলো। স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক আগে থেকেই নেই নাফিসের সাথে। প্রথমে প্রেগনেন্সির জন্য, আর পরে যখন বাচ্চা হলো তারপর সুনয়না অসংখ্যবার কাছে আসতে চেয়েছে। কিন্তু নাফিস ফিরিয়ে দিয়েছে। সুনয়নার কাছ থেকে নাকি গন্ধ আসে, গা গুলোয় তার, সেটাও মেনে নিয়েছিল সুনয়না। অপেক্ষায় ছিল নাফিস আবার একদিন এসে আগলে নেবে তাকে, তাদের সন্তানকে। কিন্তু সে তো জানতো না স্বামী যে তার পর হয়ে গিয়েছে অনেক আগেই। বোন আর স্বামীর পরকীয়ার কাহিনী শুনে গা গুলিয়ে আসছিল সুনয়নার। ভয়ঙ্করভাবে কান্না আসছিল তার, কিন্তু সে কাঁদেনি। ওই যে ছোটবেলা থেকেই তার এই গুণ আছে যে ভয়ঙ্কর কিছু ঘটে গেলেও চোখে পানি আসে না তার। অসম্ভব শক্ত মেয়ে সে। আর এই প্রতারকগুলোর সামনে তো ভুলেও কাঁদবে না সে, ভুলেও না। কি ভেবেছে সুনয়না অবলা, কিছু বলবে না, চুপচাপ চোখের পানি ফেলে সব মেনে নেবে, ওদের মুক্তি দিয়ে দেবে? সুনয়না অবলা না। পরের দিন সকালে নাফিসের ঘুম ভাঙল ফোনের তীব্র শব্দে। এত সকালে কে ফোন দিল বুঝে উঠতে পারে না নাফিস। এদিকে সুমি নাফিসের বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। নাফিস আস্তে করে সুমির মাথাটা বালিশে রাখলো। সুমির মুখের দিকে তাকিয়ে হালকা হাসলো নাফিস। কত মায়া ভরা মুখ, নিজেরই মনে মনে ভাবলো। মেয়েটা মনে হয় জাদু জানে। এই মেয়েকে ছাড়া সে তার বাকি জীবন কল্পনাও করতে পারে না। সুমি ছাড়া তার মনে আর কারোর জন্য কোনো ভালোবাসা বা মায়া নেই। কিভাবে যেন মেয়েটা তার পুরো জীবনটা দখল করে নিয়েছে। তার জীবনে নিয়ে এসেছে আনন্দ সুখ। নিজের এসব স্বার্থপরের মতো ভাবনার মাঝে নাফিস ভুলেই গেল যে সে তার স্ত্রীর সন্তানের প্রতি কতটা অবিচার করেছে। কিভাবে পরকীয়ার মতো পাপের সাথে যুক্ত হয়ে নিজের স্ত্রীকে জীবন্ত মেরে ফেলেছে। নিজের 6 মাসের সন্তানকে একটা অনিশ্চয়তার মাঝে ফেলে দিয়েছে। নাফিসের মনে আজ যেন নেই কোনো অনুশোচনা। নাফিসের চিন্তার মাঝে তার ফোনটা আবারও সজোরে বেজে উঠল। নাফিস বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে দেখল সকাল 7টা বাজে। 9টায় তার অফিস, মনেই নেই। নাফিস ফোন রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে নাফিসের বন্ধু জয় বলে উঠল, এসব কি মামা, তুই তো ভাইরাল। শেষ পর্যন্ত শালির সাথে রঙ্গলীলা, ভালোই ভালোই। জয়ের কথা শুনে নাফিস থ হয়ে গেল। জয় কিভাবে জানলো তার আর সুমির কথা? অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই কিভাবে জানলি? জয় শয়তানের হাসি দিয়ে বলল, আরে মামা আমি না, পুরো দেশ জেনে গেছে। ফেসবুকে ঢোক শালা, তুই এখন হট টপিক দেশের। নাফিস ফোন কাটার সাথে সাথে পরক্ষণে দৃষ্টিগোচর হয় যে এতক্ষণে প্রায় 50 জন তাকে ফোন দিয়েছে। সে আর সেদিকে না তাকিয়ে ঢোকে ফেসবুকে। সেখানে জলজল করে ওঠে সুনয়নের ঘন্টা 2 আগে করা পোস্ট। আমি সুনয়না আহসান, বয়স 27। আমি একজন ওয়ার্কিং ওমেন অ্যান্ড পাশাপাশি একজন মা। আমার মেয়ের বয়স মাত্র 6 মাস। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি একজন কাপুরুষকে আমার স্বামী হিসেবে পেয়েছি। আমার স্বামী নাফিস শিকদার, যার সাথে আমার কলেজ লাইফ থেকে প্রণয়ের সম্পর্ক, এবং দীর্ঘ 6 বছর প্রণয়ের পরে আমরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হই। বিয়ের 4 বছর হতে চললো আমাদের, কিন্তু কাল রাতে আমি জানতে পারলাম আমার স্বামী দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত। আর যার সাথে সে পরকীয়া করেছে সে আমারই আপন চাচাতো বোন সুমি।
2 বছর আগে সুমি আমাদেরই শহরে বিএন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়। বড় বোন হিসেবে ভাবলাম যে ছোট বোন কেন কষ্ট করে হোস্টেলে থাকবে, আমার কাছে বড় অংশে আরামে থাকুক। কিন্তু তখন তো বুঝিনি আমি নিজে আমার সংসারে সাপ ঢুকিয়েছি। আমার অগোচরে তারা দীর্ঘদিন অনৈতিক সম্পর্ক চালিয়ে গেছে। আমার অনুপস্থিতিতে কখনো আমার বিছানায়, আবার কখনো বা শহরের হোটেলের কামরায় চলতো তাদের পাপ। সে পাপের চিহ্নই নিজের গর্ভে ধারণ করেছে সুমি। তাই আমার স্বামী কাল তাকে বিয়ে করে এনেছে। এখন তারা আমার সাজানো সংসারে সাজানো ঘরে ঢুকে রাত্রি যাপন করছে। বিশ্বাস করুন, আমার পুরো প্রেগনেন্সির সময় আমি আমার স্বামীর কোনো সাপোর্ট পাইনি। এমনকি আমার বাচ্চাটা হওয়ার পরেও সে বাবার ভালোবাসা বা যত্ন পায়নি। তবু আমি ধৈর্য ধরেছি, চেষ্টা করেছি স্বামীর মন পাওয়ার। কিন্তু তখন তো বুঝিনি যে আমার স্বামী আর আমার নেই। সে অনেক আগে আরেক নারীর শরীরে সুখ খুঁজে নিয়েছে। যাই হোক, আমার স্বামী এখন সিএইচএম কোম্পানিতে উচ্চ পদে কর্মরত। আশা করি সিএইচএম কোম্পানি এরকম লম্পট পাপী ব্যক্তিকে নিজেদের কোম্পানিতে রেখে নিজেদের রেপুটেশন ডাউন করবেন না। অবশেষে একটি কথাই বলবো, আমার আর আমার মেয়েটির জন্য দোয়া করবেন সবাই। আর এই প্রতারক কাপুরুষের বিচার আমি সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিলাম। পুরো পোস্ট পড়ে দম আটকে আসলো নাফিসের, দৌড়ে গেল সুনয়নার রুমে। কিন্তু এ কি, রুম সম্পূর্ণ খালি, শুধু ড্রেসিং টেবিলের সামনে স্টিকি নোটে লেখা, ডিভোর্স পেপার পেয়ে যাবে, তাই আমার কাবিনের 20 লাখ টাকা রেডি রাখো। নাফিস যেন এখনো ঘোরের মধ্যে। কি থেকে কি হয়ে গেল। সুমির সাথে সম্পর্ক বা বিয়ের সময় নিজের মান সম্মানের কথা মাথায় আসেনি, কিন্তু এখন মনে হচ্ছে হুট করে সিদ্ধান্ত না নিয়ে আগে সুনয়নার থেকে বিচ্ছেদ ঘটিয়ে তারপর সুমিকে বিয়ে করতে হতো। তাহলে কেউই আঙুল তুলতো না। স্বার্থপর নাফিস এখনো নিজের কথাই ভাবছে। কিন্তু সে যে পাপ করেছে তা নিয়ে এখনো নেই কোনো অনুশোচনা। আচমকা নাফিসের ফোনে মেল আসে। নাফিস তা দেখতে গিয়ে যেন আর একবার ঝটকা খেলো। তার শখের চাকরিটা আর নেই। কারণ হিসেবে দেখানো হয়েছে অফিসের নারী কর্মীরা তার কাছে সেফ না। কোনো চরিত্রহীনকে তারা চাকরিতে রাখবে না। হাঁটু গেড়ে মেঝেতে বসে আছে নাফিস। সুমি গুটি গুটি পায়ে তার কাছে এলো, তারপর কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তার দিকে। নাফিস মেজের দিকে তাকিয়ে জবাব দিল, আমার মান সম্মান শেষ সুমি, সবাই আমাকে নিয়ে মজা নিচ্ছে। নয়ন আমাদের ঘটনা ভাইরাল করে দিয়েছে। আমার শখের চাকরিটাও নেই। সুমি ছুটে গিয়ে তাড়াতাড়ি নিজের ফোন হাতে নিল। দেখলো পুরো ফেসবুক জুড়ে তার আর নাফিসের ছবি ঘোরাঘুরি করছে। বেশিরভাগ কমেন্টেই তাকে খারাপ বলে গালাগালি দেয়া হয়েছে। এদিকে তার ইউনিভার্সিটির গ্রুপেও তাকে নিয়ে নোংরা কথাবার্তা চলছে। সুমির চোখ মুহূর্তের মধ্যেই ঝাপসা হয়ে গেল। এত মানসিক চাপ না নিতে পেরে জ্ঞান হারালো সে। শোবার ঘরে কিছু পড়ার শব্দে দৌড়ে গেল নাফিস। যে দেখলো মেঝেতে জ্ঞানহীন পড়ে আছে সুমি। অনবরত আননোন নাম্বার থেকে ফোন আসছে সুনয়নার ফোনে। একটু আগেই রাফাকে ওর নানির হাতে তুলে দিয়ে নিজের ঘরে এলো সে। নিজেকে একটু একা সময় দেয়া বড্ড প্রয়োজন, খুব করে কাঁদতে মন চাচ্ছে তার। এরই মাঝে তার ফোনটা আবার বেজে উঠল। বাধ্য হয়ে রিসিভ করলো সে। রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে ভেসে এলো নাফিসের কণ্ঠ। নাফিস তাচ্ছিল্য সুরে বলল, কি মনে করেছো নয়ন, এই সামান্য ফেসবুকে পোস্ট দিয়ে আমাকে শাস্তি দেবে তুমি? হ্যাঁ, সেটা তোমার কল্পনা মাত্র। 2 দিন পর আবার আরেক ভাইরাল টপিক আসবে, সেটা ঢাকা পড়ে যাবে তোমার এই জীবন বৃত্তান্ত। তখন নাফিস আর সুমিকে কেউ আর মনে রাখবে না। শোনো নয়ন, তুমি আমার আর সুমির কিচ্ছু ছিঁড়তে পারবে না। মামলা দিবা? যাও দাও, কোনো লাভ নেই। তুমি কি ভেবেছো এসব করলে আমি আবার তোমাকে পা ধরে নিয়ে আসবো, সংসার করতে চাবো? ছ্যাঃ, ওই রুচিটাই তো আসে না তোমার প্রতি। আসলে কি জানো তো, তোমার ওই বস্তা পচা শরীরটা দেখলে ইদানিং আমার বমি পায়। তোমার প্রতি ফিজিক্যালি কোনো প্রকার অ্যাট্রাকশনও ফিল করি না। ইভেন তোমার চেয়ে সুমির বেড পারফরমেন্সও অনেক ভালো, জানো তো। সুখ কাকে বলে আমি সুমিকে কাছে পেয়ে বুঝেছি। আর শোনো, তুমি হয়তোবা ভুলে যাচ্ছ, আমার বাবার নিজস্ব ব্যবসা আছে, শোরুম আছে, বাড়ি আছে, কোটি টাকার জমি আছে। আমি আমার বাবার একমাত্র ছেলে। তোমার ওই ক্যাবিনের 20 লাখ টাকা আমার কাছে হাতের ময়লা। যদিও চাকরিটা করতাম শখে, তা তুমি ভালো করেই জানো। এই সত্য যে প্রথমে মান সম্মান চাকরি হারানোতে মনটা একটু খারাপ হয়েছিল। পরে ভাবলাম, দূর শালা, কে কি ভাবলো এসব নিয়ে ভাবার টাইম নেই। আজকে যদি 10 লাখ টাকা ফেলি, এই যার আমার সমালোচনা করছে তারাই আমার পা চাটবে। দুনিয়াতে আসলে টাকার সামনে সব হেরে যায়। শোনোয় না, তোমার যা মন চাই করো, আমি কিচ্ছু বলবো না। কারণ আমাকে সবাই ভুলে গেলেও তোমাকে কিন্তু এই সমাজ ভুলবে না। মৃত্যুর আগ পর্যন্ত ডিভোর্সি নারীর তকমা নিয়ে তো ঘুরতে হবে। দোষ তোমাকেই দেবে যে তুমি স্বামী ধরে রাখতে পারোনি। কলঙ্কিত হবে তুমি নয়ন, বলে তাচ্ছিল্য হেসে ফোনটা কেটে দিল নাফিস।
পুরোটা সময় সুনয়না ছিল নীরব, চোখ বুজে মনে করতে লাগলো তাদের প্রথম দেখা। তারপর ভালোবাসা, নাফিসের চোখে তার জন্য অগাধ ভালোবাসা। তারপর তাদের বিয়ে, খুনসুটিময় সংসার যার কণায় কণায় ছিল ভালোবাসা। এরপর চোখের সামনে ভেসে উঠল নাফিসের ধীরে ধীরে পরিবর্তন, তার প্রতি অবহেলা, তার প্রতারণার ঘটনা। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল নয়নের চোখ থেকে, তারপর নিজেই নিজেকে বলল, আমি তোমাকে ভালোবেসেছিলাম নাফিস, ভয়ঙ্করভাবে ভালোবেসেছিলাম। আমার ভালোবাসার কমতি ছিল না নাফিস, আমি শুরু থেকে এক তোমাতেই আসক্ত ছিলাম, এক তোমার প্রতি লয়াল ছিলাম। বিশ্বাস করো, অফিস থেকে ফিরে তোমার ঘামের কাপড় নাকে নিয়ে আমি তার ঘ্রাণ নিতাম। আমার ঘেন্না করতো না, তোমার ঘামের গন্ধ আমার কাছে সুবাসের মতো ছিল। তুমি কি ভেবেছো তুমি পারফেক্ট ছিলে নাফিস? মোটেও না, তোমার মাঝে অনেক খুঁত ছিল, কিন্তু আমি তোমার খুঁতগুলোকেও ভালোবেসেছি। তুমি মনে করেছো তোমাকে শাস্তি দিতে আমি ওসব করেছি, কিন্তু না নাফিস, ওসব করেছি আমি দুনিয়াকে জানাতে যে এই সুনয়না আহাসান দুর্বল নয়। আর তোমার শাস্তি, সেটার বিচার আমি আল্লাহকে দিয়েছি। আল্লাহ যখন তোমার বিচার করবে তখন তুমি বুঝবে যে কত বড় পাপ করেছো তুমি। আমি না হয় নীরব থাকলাম। বড় ভাইজান, কি করে আপনি আমাদের বাসা থেকে বের হয়ে যেতে বলেন? আমার স্বামী বিছানায়, আমার আর একটা মেয়ে আছে, সামনে ওর এসএসসি পরীক্ষা, আমরা কই যাব ভাইজান? এতক্ষণ সুনয়নার বাবা আমজাদ হোসেনের সামনে এভাবে আকুতি মিনতি করছিল সুমির মা। আজ সকালে আমজাদ হোসেন তাদের বাড়ি ছাড়তে বলেছে, তাই তো যখন নিজেদের স্বার্থে আঘাত লেগেছে তখনই ছুটে এসেছে। আমজাদ হোসেন তাচ্ছিল্য হেসে বলল, তোমাদের মতো নিমক হারাম বিষধর সাপের জন্য আমার সংসারে কোনো জায়গা নেই। তোমার চরিত্রহীন মেয়েকে যখন আমার মেয়ের সংসার নষ্ট করতে লেলিয়ে দিয়েছিলে, তখন এসব মাথায় আসেনি? 14টা বছর ধরে তোমাদের সংসারের হাল বয়ে চলেছি আমি। এমনকি তোমাদের মেয়ের সামান্য চিরুনি কেনার টাকাটাও আমি দিতাম। আমার স্ত্রী সন্তানরা কোনোদিনও এসব নিয়ে অভিযোগ তোলেনি। তারা কখনোই তোমাদের তুচ্ছ তাচ্ছিল্য করেনি। বরং আমার ছেলে মেয়ে, তোমার 2 মেয়েকে আপন বোনের মতো যত্ন নিয়েছে। আর তোমরা আমাদের পিঠে ছুরি মারলে, আমার মেয়েটার সংসারটা কেড়ে নিলে, আমার নাতনিটাকে এতিম করলে। ভাইজান, বিশ্বাস করেন, আমি এসব জানতাম না। যখন জেনেছি ততদিনে অনেক দেরি হয়ে গেছে। আমার মেয়েটার ইজ্জত বাঁচাইতে আমি ওদের সঙ্গ দিয়েছি ভাইজান। আর নাফিস বলেছে ওর যেহেতু সামর্থ্য আছে ও 2 সংসারই চালাবে। আমাদের রাফা মামুনি এতিম হবে না ভাইজান। 2 বোন মিলেমিশে সংসার করবে। এসব শুনে সুনয়না তাচ্ছিল্য হেসে বলল, ওই চরিত্রহীনদের সাথে আমার আর কোনো সম্পর্ক রাখার রুচি নেই। আর আপনার চরিত্রহীন মেয়ে জামাই অনেক বড় লোক কাকি, দয়া করে সেখানে যান। এতদিন আপনাদের মাথায় তুলে রেখেছিলাম, কিন্তু ভাবিনি আমরা দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। এখন সব জেনেও যদি আপনাদের মতো কাল সাপকে না দূরে সরায়, দেখা যাবে আপনারা এর চেয়েও ভয়ঙ্করভাবে ছবল দেবেন। তাই ভদ্রভাবে বলছি, আজ বিকেলের মধ্যেই আমাদের বাড়ি ছাড়েন। এসব কান্দাকান্দি করে লাভ নেই, নিজের নতুন মেয়ে জামাইয়ের বাসায় যেয়ে আশ্রয় নিন। আর যদি কথা না শোনেন তাহলে দারোয়ান ডেকে ধাক্কা মেরে বের করব। অবশ্য আপনারা যে পরিমাণ বেহায়া। নয়ন, আমি তোর বয়সে বড়, ভুলে যাস না। আমজাদ হোসেন এবার আরও রেগে বলল, তোমার এসব কথা শোনার রুচি নেই আমাদের বেলি। তোমার স্বামী সন্তান নিয়ে বের হও, বলে আমজাদ হোসেন ঘরে চলে গেল। এরপর সবাই ধীরে ধীরে স্থান ত্যাগ করলো, দাঁড়িয়ে রইল একা বেলি। নিজের বড় মেয়ের ভবিষ্যৎ ঠিক করতে গিয়ে কি নিজেদের ভবিষ্যৎ হাটে নিলাম করে দিলেন? জামাই কি তার বাসায় তাদের আশ্রয় দেবে? নাফিস, মা ফোন দিয়েছিল তো, জিনিসপত্র গোছাও তাড়াতাড়ি সুমি, কোচের টাইম হয়ে গেছে। নাফিস, আমার কথাটা শোনো আগে, বলো। বিরক্তি নিয়ে নাফিস বলল। নাফিস, বড় কাকায় মা বাবা আর সানাকে বাসা থেকে বের করে দিয়েছে। বাসা থেকে বের করে দিয়েছে মানে? ওটা তোমাদের বাসা না? না, ওটা বড় কাকাইয়ের বাসা। বড় বাবা প্যারালাইজড হবার পর বড় কাকাই আমাদের ওনাদের বাসায় থাকতে দিয়েছিল। তাহলে তোমাদের সংসার কিভাবে চলতো? তোমার আর তোমার বোনের পড়াশোনা, ভালোই দামি প্রাইভেট ভার্সিটিতে পড়ো তুমি। সব খরচ বড় কাকাই করতো নাফিস। হুট করে নাফিস মুখ ফসকে বলেই বসলো, আর সেই মানুষটার মেয়ের সংসার তুমি ভাঙলে? ইমপ্রেসিভ। সুমি এমন কথা শুনে টাক্সি খেলো, তারপর হনহনিয়ে বলে উঠল, দোষ যদি করি সেটা আমি একা না, আপনিও করেছেন নাফিস। আপনিও আপনার স্ত্রী আর সন্তানের সাথে প্রতারণা করেছেন। নাফিস যেন পাত্তাই দিল না সুমির কথায়। এত কাহিনীর মাঝে সুমিকে বিরক্ত লাগছে তার। এই তো আজ সকালে সুমিকে কত ভালো লাগছিল। এত না ভেবে সুমিকে তারা দেখিয়ে বলল, আসল কথা বলো সুমি, তুমি এখন কি চাচ্ছ? এত কাহিনী করে লাভ নেই, সুমি আমতা আমতা করে বলল, আমার পরিবারকেও আমাদের সাথে রংপুর নিয়ে যেতে চাই নাফিস, ওখানে ওদের আলাদা বাসা ভাড়া করে দিও। নাফিস 2 মিনিট কপালে আঙুল ঘষে বলল, আচ্ছা ওদের কোচ স্ট্যান্ডে আসতে বলো, টিকিট কাটার টাকা আছে?
নাকি ওটাও আমি কেটে দিব? নাফিসের কথায় সুমি বেশ লজ্জা অনুভব করলো, মিনমিনিয়ে বলল, কেটে দাও। নাফিস বিরক্তির নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা। সানা, আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর আর আমার মধ্যে যা ছিল তা আজই থেকে শেষ। শামীম ভাই, এমন বলো না প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ভুল তো আপি করেছে, ওর শাস্তি আমাকে দিচ্ছ কেন তুমি? ভুল যেই করুক না কেন, তোর আপির শরীরে যেই রক্ত, একই রক্ত তোর শরীরেও। নাপাক পাপী, বিশ্বাসঘাতক তোমরা। তুইও যে তোর আপির মতো চরিত্রহীন, বিশ্বাসঘাতক আর খারাপ না তার কি নিশ্চয়তা? আমার বোনের জীবনটা নিয়ে খেলছে তোর মা বোন। আর কোনোদিন আমার চোখের সামনে আসবি না, ফকিন্নির বাচ্চা। বলে শামীম ওকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল। এদিকে ছাদে বসে কাঁদতে লাগলো সানা, বিড়বিড়িয়ে বলল, তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল আপি, তোর জন্য আমি আমার ভালোবাসাকে হারালাম। তুই শাস্তি পাবি আপি, ভয়ঙ্করভাবে শাস্তি পাবি। আজ থেকে আবার অফিস শুরু সুনয়নার। সকাল থেকে তোড়জোড় শুরু। কাল সারা রাত রাফা জেগেছিল, তাই ঘুমোতে পারেনি সে। তাই তো সকাল সকাল উঠে এতটা দেরি হয়ে গেল। তাড়াহুড়োর মাঝে না খেয়ে অফিসের জন্য বের হয়ে গেল সে। অফিসে ঢুকেই সুনয়না টের পেল সবাই তাকে বাঁকা নজরে দেখছে। আসলে এটাই সমাজের বাস্তব রূপ। এই মানুষগুলোই 2 দিন আগে ফেসবুকে তার প্রতিবাদী রূপের প্রশংসা করেছে। আজ তারাই সে ডিভোর্সি বলে বাঁকা চোখে দেখছে। দেখুক গা, ওর যায় আসে না। নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে সে, কারো দয়ায় না। আর সে কারো বাপের খায় না যে মুখ বুজে সব সহ্য করবে। অফিস থেকে বের হয়ে সুনয়না একটা দীর্ঘশ্বাস ফেলল। চেনা মানুষগুলো আজ অচেনার মতো আচরণ করছে। কেউ বলছে সে চাকরি করে বলে তার স্বামী পরনারীর প্রতি ঝুঁকেছে। কেউ বা বলছে তার উচিত হয়নি নিজের অবিবাহিত বোনকে বাসায় আনা। আর তেল আর আগুন একসাথে থাকলে আগুন বাড়বেই। এতে নাফিসের দোষ নেই। সব কথা শেষ কথা, সব দোষ সুনয়নার। সে স্বামীকে সন্তুষ্ট রাখেনি, বোধহয় তার স্বামী অন্য নারীতে আসক্ত হয়েছে। নিজেদের কলিগদের কথাগুলো মনে পড়তে তাচ্ছিল্য হাসল সুনয়না। এদেরকে নিয়ে ভেবে লাভ নেই, কত বছর সে সংসদের সামনে দাঁড়িয়ে ফুচকা খায় না। মূলত নাফিসের চোখে এভাবে রাস্তায় দাঁড়িয়ে খাওয়া ছিল ছোট লোকই। যদিও বিয়ের আগে নাফিস অসংখ্যবার তার সাথে রাস্তায় দাঁড়িয়ে খেয়েছে। বিয়ের আগের কেয়ারিং লাভিং নাফিসের সাথে সে কোনোভাবেই বিয়ের পরের নাফিসকে মেলাতে পারতো না, তবুও সে মানিয়ে নিয়েছিল। নিজের ছোটখাটো ভালো লাগা শখকে বাদ দিয়েছিল। এখন কেন জানি মনে হয় সে ভুল করেছিল। নিজেকে তুচ্ছ করে আর একজনকে ভালোবাসাটাই ছিল তার ভুল। বুঝলাম তুমি তোমার নতুন বউকে নিজের সাথে ঝুলায় নিয়ে এসছো, কিন্তু সাথে ওর বাপ মা বোনকেও কি বস্তা বাঁধিয়ে এনেছো, নাকি যৌতুক হিসেবে ওরা তোমার ঘাড়ে নাচতে নাচতে চেপে বসেছে? নাফিসের বাবা দেলোয়ার হাসানের কথায় লজ্জায় মাথা কাটা যাচ্ছে সুমির পরিবারের। এদিকে সুমির তো রাগে মাথা ফেটে যাচ্ছে। সুমি ফটফট করে বলে বসলো, বাবা, ওনারা শুধু আজ রাতটাই এখানে থাকবে। কালকেই নতুন বাসা খুঁজে সেখানে শিফট হবে। সুমির কথা শুনে তাচ্ছিল্য হাসলো দেলোয়ার হাসান। কারণ সে আগে থেকে জানে সুনয়নার পরিবারের ইতিহাস। বৌমা হিসেবে সুনয়না তার অনেক পছন্দের ছিল। কিন্তু তার ছেলে হীরা চিনল না, হীরা ফেলে ভাঙা কাজ কুড়িয়ে নিয়েছে। কাল অবশ্য সুনয়নার সাথে কথা হয়েছে তার। সুনয়না স্পষ্ট বলেছে দাদা হিসেবে সে যখন মন চায় নিজের নাতনির সাথে দেখা করতে পারবে। সুনয়নার বাবাকে ফোন দিয়েও মাপ চেয়েছে সে। এবার সুমির দিকে তাকিয়ে বলল, তো বাসা ভাড়াটা কে দেবে? ওই তো আমাকেই দিতে হবে। এতদিন তো নিজের বড় চাচার ঘাড়ে কাঁঠাল ভেঙে খেয়েছো, এখন এসেছো আমার ঘাড়ে। তোমার স্বামী তো বেকার, খাবে তো আমারটাই। আসছে যত সব ছ্যাচরার দল। শোনো নাফিস, তোমার জীবন তুমি সিদ্ধান্ত নিয়েছো। এখন ভালোই ভালো নিজের আর নিজের নতুন শ্বশুর বাড়ির দায়িত্ব নাও। আমি এদেরকে এখানে সহ্য করব না, কবে আমার পিঠেও ছোবল মারবে। বলে ঘরে চলে গেল সে। এদিকে নাফিসের মা তাহেরাও চুপচাপ স্থান ত্যাগ করলো, যেন এই সংসারের প্রতি তার এক রাশ বিতৃষ্ণা। নাফিস এতক্ষণ চুপ থাকলে এবার মাথা ঘুরছে তার। বাবা কি বলে গেল এসব? বাবা কি তাকে ব্যবসায় বসতে দেবে না তাহলে? রাগের মাথায় সোফায় লাথি মেরে নিজের ঘরে চলে গেল নাফিস। আর ড্রয়িং রুমে স্তব্ধ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সুমি আর তার পরিবার। বেশি ঝাল দিয়ে ফুচকা খেতে খেতে আচমকা ফুচকা নয়নার তালুতে উঠে গেল। সাথে সাথে পাশ থেকে কে যেন তাকে পানি এগিয়ে দিল। পানির বোতল হাতে নিয়ে নয়না আর এক দফা টাসকি খেলো। নওরোজ ভাই! এবার কাশি একদম নাকে মুখে উঠে গেল নয়নার। নওরোজ আস্তে করে সুনয়নার মাথায় ফু দিতে লাগলো। সুনয়না অবাক হয়ে নওরোজের দিকে তাকিয়ে আছে। পাক্কা 4 বছর পর নওরোজ জাহিনকে দেখলো সে। সেই যে তার বিয়েতে এসেছিল, এরপর আর দেখা হয়নি। আর নওরোজ ভাই তার বেস্ট ফ্রেন্ড নিঝামের বড় ভাই, যে তাকে একটা সময় পাগলের মতো ভালোবাসতো। কিন্তু সুনয়নার বিয়ের পর সে দেশ ছেড়ে চলে যায়। এদিকে নিঝামও অভিমানে সুনয়নার সাথে দূরত্ব তৈরি করে। অবশ্য সুনয়না চাইলেই সেই দূরত্ব ঘোচাতে পারত,
কিন্তু নাফিস নওরোজের বিষয়টা জানতো বোধহয়, সে নিঝামের সাথে তার বন্ধুত্বটা ভালো চোখে দেখতো না। সুনয়নাও চাইতো না যে নওরোজের জন্য তার আর নাফিসের মাঝে ভুল বোঝাবুঝি হোক, তাই সেও নিঝামের থেকে দূরে সরে আসে। হাবার মতো এইভাবে তাকিয়ে না থেকে পানিটা নে নয়ন। নওরোজের কথায় হুঁশ ফিরে সুনয়নার, তুতলিয়ে বলে, আসসালামু আলাইকুম নওরোজ ভাই, কেমন আছেন? আমি কেমন আছি তোকে জানতে হবে না, তুই পানিটা খা। সুনয়না পানি খেতে খেতেই লক্ষ্য করে নওরোজ চলে যাচ্ছে। চোখ ঝাপসা হয়ে আসে তার, কত স্মৃতি, কত আনন্দের মুহূর্ত মনে পড়ে নিঝামের কথাও। এই নাফিসের সাথে ভুল বোঝাবুঝির ভয়ে নিজের ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ডের থেকেও দূরে সরে এসেছিল, আর এখন সেই নাফিসই প্রতারণা করলো, একা করে ফেলে গেল তাকে। আচ্ছা, এখন যদি সে স্বার্থপরের মতো নিঝামকে ফোন করে, তাহলে কি নিঝাম তাচ্ছিল্য হেসে ওকে অপমান করবে নাকি ক্ষমা করে দেবে? সুনয়না বাসায় আসার সাথে সাথে কেউ একজন এসে তাকে জড়িয়ে ধরলো, তারপর দেওয়া শুরু করলো বাংলা গালি। সুনয়নার বুঝতে দেরি হলো না যে এটা তার বেস্ট ফ্রেন্ড নিঝাম। সুনয়নাও এবার নিঝামকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত না রে নিঝাম, দেখ না আমাকেই। নাফিসকে ভালোবেসে নিজের স্বভাব বদলালাম, নিজের ইচ্ছেগুলোকে মাটি দিয়ে তার মতো নিজেকে সাজালাম। এমনকি সে তোকে পছন্দ করতো না বলে তোর সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। কিন্তু দিন শেষে কি হলো? শুয়োরটা আমারই বোনের সাথে। ওয়েট ওয়েট নয়ন, ফাইনালি তুই গালি দিচ্ছিস? অবশেষে আমি আমার রেস্টুরে ফিরে পাইলাম। ভাইরে ভাই, শুক্রিয়া আদায় কর যে তুই ওই নরক থেকে আগেই বেঁচে গেছিস। জাস্ট ইমাজিন, এই যে ধোকাটা তুই 27 বছর বয়সে এসে পাইলি, এটাই যদি তুই 50 বছর বয়সে পাইতি তাহলে কি হইতো? ভাই, তুই এই বয়সে আবার যেভাবে নিজের লাইফ আবার শুরু করতে পারবি, 50 বছর বয়সে তুই সেটা পারতি না। তাই আলহামদুলিল্লাহ ক যে আল্লাহ তোকে আগে ওই নরক থেকে বের করে আনছে। শালি, তুই মনে হয় আমার ডিভোর্সে নিজে অনেক খুশি। তো খুশি হব না? আমার ভোলাভালা ভাইটারে কত নির্মমভাবে রিজেক্ট করছিলি তুই, খাইছিস না বাস? তাইলে এখন ভাবি বানাই ফেল, সিরিয়াসলি ঘটকালি করবো নাকি? আমার ভাই কিন্তু এখনো তোর জন্য দেবদাস হয়ে আছে, তোর দেয়া পুরান চাবির রিং পকেটে লইয়া এখনো ঘোরে। যা ভাগ, একবার বিয়ে করে শখ মিটছে আমার আর নাই। তাই চল এই খুশিতে বার্গার খাই। দুই বান্ধবী মিলে একসাথে পুরনো স্মৃতি মনে করতে লাগলো, আড্ডায় কেটে গেল অনেকটা সময়। খিদেই সুমির আর ওর পরিবারের যা তা অবস্থা। বাসায় আসার পর থেকে নাফিস যে দরজা লাগিয়ে রুমে ঢুকেছে সে আর বের হয়নি। সুমি যে বেশ কয়েকবার নক করেছে কিন্তু নাফিস রেসপন্স করেনি। এদিকে নাফিসের বাবাও রেডি হয়ে কোথায় যেন চলে গিয়েছে তখনই। আর নাফিসের মা, সে কেমন জানি রোবটের মতো কিচেনে যেয়ে নিজের মতো খাবার খেয়ে খাবার ফ্রিজে রেখে আবার ঘরে ঢুকে গেছে। এদিকে সুমির প্যারালাইজড বাবা সেই তখন থেকে হুইল চেয়ারে মাথা নিচু করে বসে আছে। বাক শক্তিও তো হারিয়েছে সেই কত বছর হলো। নিজের মেয়ের কর্মকাণ্ড সম্পর্কে যখন থেকে জেনেছে তখন থেকে তার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু সেটাও তো পারবে না, পঙ্গু সে, হাত পা অকেজো, নির্ভর সে আর একজনের উপর। এদিকে সুমির মা তখন থেকে বকবক করে যাচ্ছে আর সানা মাথা নিচু করে বসে আছে, যেন কোনো কিছুতেই তার কোনো অনুভূতি কাজ করছে না। শেষে লজ্জার মাথা ভুলে সুমি নিজেই কিচেনে যেয়ে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে নিয়ে এলো। খিদার চোটে সবাই সব খেলো। এদিকে বাসার কাজের মেয়েগুলো যতবার সামনে দিয়ে যাচ্ছে ততবার ঘৃণার দৃষ্টিতে ওদের দিকে তাকাচ্ছে। প্রায় 3 ঘন্টা ঘুমানোর পর নাফিস বাহিরে এলো। নাফিসকে দেখে সুমির চোখ ভরে এলো। নাফিস ওদের দেখে বলল, তোমরা এখনো এখানে কি করছো? ফ্রেশ হওনি কেন? সুমি ভেজা গলায় বলল, সে চিন্তা কি আছে তোমার নাফিস? আমার পেটে তোমার বাচ্চা ভুলে গেছো? আর ফ্রেশ হব কি করে? কেউ কি থাকার জায়গা দেখিয়ে দিয়েছে? নাফিস বিরক্তি দেখিয়ে বলল, ভেজাল করো না তো সুমি, এমনিতেই মন মেজাজ ভালো নেই। মাকে বললে তো মাই তোমাকে ঘর দেখিয়ে দিত। তোমার মা তো আমাদের দেখেও না দেখার ভান করেছে। তুমি কি বাচ্চা মেয়ে সুমি? মায়ের সাথে সুনয়নার ভালো সম্পর্ক ছিল, মা অবশ্য এত সহজে তোমাকে মেনে নেবে না। সুমি আর কিছু বলার ভাষা খুঁজে পেল না। নাফিস দুজন কাজের লোক ডেকে দুটো রুমে সুনয়নার বাবা মার বোনের জন্য খুলে দিয়ে আবার নিজের ঘরে চলে গেল। এবার সুনয়নাও নাফিসের পেছনে দৌড় দিল, যদি নাফিস আবার দরজা আটকে দেয়। আর একা পড়ে রইল সুমির বাবা মা আর বোন, যাদের এই মুহূর্তে মন চাচ্ছে লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে। আচ্ছা আমার নয়ন, এখন তো তোর জীবনে নাফিস নেই, এখন অন্তত আমার হয়ে যা, দেখ না। যেই থেকে শুনেছি তুই আর নাফিস আলাদা হচ্ছিস, নিজের চাকরি ক্যারিয়ার সব ছেড়ে আবার বাংলাদেশে চলে আসছি, আর কতটা বেহায়া হলে তুই আমার হবি জান? বিড়বিড়িয়ে কথাগুলো বলে আকাশের পানে তাকিয়ে থাকলো নওরোজ। পাবে কি এবার সে তার স্বপ্ন প্রেয়সীকে? রাতের খাবারের জন্য সবাই একসাথে ডাইনিংয়ে বসেছে, যদিও সুমির পরিবারকে কেউ ডেকে আনেনি।
তারা নিজেরাই আগ বাড়িয়ে তাদের সাথে এসে বসেছে। এসবের মধ্যে বরাবরের মতো নির্বিকার সানা, সে ভেবে পায় না যে সে কি এমন পাপ করেছিল যে তার ভাগ্যে সুমির মতো বোন আর তার মায়ের মতো মা জুটেছিল। দেলোয়ার হোসেন সুমির পরিবারের বেহায়াপনা দেখে বেজায় বিরক্ত হলো। গমগমে সুরে বলল, আজ সহ্য করেছি বলে কাল কিন্তু সহ্য করব না নাফিস। তুমি কাল বিকেলের মধ্যেই তাদের অন্যত্র ব্যবস্থা করো। ডাইনিং টেবিলে যেন পিনপতন নীরবতা। নাফিস আস্তে করে শুধু বলল, জি বাবা। এদিকে সুমির চোখ ভরে গেছে পানিতে। ছোট থেকে বড় চাচা সব ধরনের বিলাসিতা দিয়েছিল তাদের, কোনো কিছুরই অভাব ছিল না। বড় চাচি বা নয়না পায় এরা কেউই কোনোদিন তাদের তুচ্ছ তাচ্ছিল্য করেনি, উল্টো নিজের মনে করে তাদের আগলে রেখেছে। সুমির মনে পড়ে যায় একবার ক্লাস 8-এ থাকতে সুমি রাত 12টায় নয়নের সামনে বলেছিল যে, আপা আমার না পুরান ঢাকার বিরিয়ানি খেতে মন চাচ্ছে। ইস, যদি আমার একটা ডরেমন থাকতো তাহলে ওর গ্যাজেট ব্যবহার করে পুরান ঢাকায় উড়ে যেতাম। সুনয়না তখন কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়, আর একটু পরে ওর সামনে এসে হেসে হেসে বলে, যা তাড়াতাড়ি রেডি হ, বাবা আমাদের সবাইকে পুরান ঢাকায় নিয়ে যাবে। সেদিন বড় চাচা তাকে, সানাকে, সুনয়না আপিকে আর শামীম ভাইকে নিয়ে সারা রাত পুরান ঢাকায় নিয়ে ঘুরেছিল। আর আজ আজ তাদের এই কি পরিণতি। পুরনো দিনের কথা মনে হতেই মনটা বিষিয়ে উঠল সুমির। সুমির চিন্তার মাঝেই তাহেরা বেগম গলা খাকারি দিলেন। ধ্যান ভাঙল সুমির। সবাইকে উপেক্ষা করে তাহেরা বেগম নাফিসের দিকে তাকিয়ে বলল, নাফিস তোমার সাথে আমার কিছু কথা আছে। শুধু তোমার সাথে না, বরং এখানে উপস্থিত সবার সাথে আমার কথা আছে। যেহেতু ওরাও এখন এই পরিবারের সদস্য। নাফিস এবার উৎসুক চোখে মায়ের দিকে তাকালো। নাফিস বেশ অবাক হলো। ও ছোটবেলা থেকে দেখে এসেছে তার মা অনেক চুপচাপ, এমনকি তার সাথেও কথা বলতো না। তার সব কাজকর্ম কাজের খালা করতো, আর মা সারাদিন ব্যস্ত থাকতো নিজের বিজনেস নিয়ে। মা ঘরে ঢুকতো একদম রাত 12টার পর, শোরুম যখন অফ হয়ে যেত। এদিকে তার বাবাও বাসায় খুব একটা থাকতো না, সারাদিন তার একাই কাটতো। বাবা ছেলে বা মা ছেলে সম্পর্ক যে কেমন হয় এটাই নাফিস জানে না। কিন্তু আজ হুট করে মা তার সাথে কথা বলতে চায় শুনে অবাকই হলো নাফিস। তাহেরা বেগম একটু থেমে আবার বলতে শুরু করলেন, আমি তাহেরা বেগম, রংপুরের একটা উচ্চবিত্ত পরিবারের মেয়ে। জীবন নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল। কিন্তু একদিন একটি ঝড়ে আমার পুরো জীবনটা শেষ হয়ে গেল। আমার বয়স যখন 18 তখন আমার বাবা আমার বিয়ে ঠিক করে এই শহরের আরেক উচ্চবিত্ত ঘরের ছেলে দেলোয়ার হোসেনের সাথে, যিনি তোমার বাবা। দেলোয়ার হোসেন মনে হয় বুঝতে পারলেন কি হতে যাচ্ছে, তাই তো হুড়মুড় করে তাহেরার হাত চেপে ধরে হালকা রাগ দেখিয়ে বললেন, তাহেরা কি হচ্ছে এসব? তুমি এসব পুরনো কথা কেন তুলছো? আর সব তোমার সম্মতিতেই হয়েছিল, ঘরে চলো। তাহেরা বেগম যেন তার কথায় পাত্তাই দিলেন না, হাত ঝটকা মেরে আবার বলতে শুরু করলেন, কিন্তু এই বিয়েটা কোনো সাধারণ বিয়ে ছিল না, এটা ছিল একটা বিজনেস ডিল, আর তোমার দাদা নানার ব্যবসাকে আরও মজবুত করার একটা পন্থা। কিন্তু বিয়ের 7 দিন আগে তড়িঘড়ি তোমার বাবা আমার সাথে দেখা করেন লুকিয়ে। সে আমাকে সেদিনই বলে যে সে বিবাহিত, তার 2 সন্তান রয়েছে। এই পর্যায়ে তাহেরা থামলেন। নাফিস যেন তার বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। কি শুনল সে? তার বাবার আরেকজন স্ত্রী রয়েছে, আর সেই পক্ষের নাকি 2 সন্তানও রয়েছে। তাহেরা আবারও বলা শুরু করলো, তোমার বাবা মধ্যবিত্ত পরিবারের একটি মেয়েকে পছন্দ করে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে যেয়ে তাকে বিয়ে করেছিল এবং পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে তোমার দাদুর রাগের বশে তার স্ত্রীকে জিম্মি রেখে তাকে ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করতে। দুনিয়ার সামনে আমি হব এই বংশের একমাত্র পুত্রবধূ, আর তার প্রথম স্ত্রী থাকবে গোপনে। তোমার বাবা বাধ্য হয়ে আমার সাহায্য চায়, তাই আমিও বাসায় যেয়ে আমার বাবাকে সব জানাই। কিন্তু আমাকে অবাক করে দিয়ে বাবা বলে ওঠে সে যে আগে থেকে এসব জানে, আর আমার আর দেরোয়ারের বিয়ে শুধুমাত্র বিজনেস ডিল। আর এই ডিলের আরেকটি শর্ত হচ্ছে আমাকে ওই বংশের বংশধর এনে দিতে হবে। সবটাই ছিল ব্যবসা। কিন্তু আমি মানা করে দিই বিয়েতে। ফলে আমার বাবা আমাকে হুমকি দেয় যে সে আমার মাকে তালাক দিয়ে দেবে। মায়ের সংসার বাঁচাতে বাধ্য হয়ে আমি রাজি হই। নিজের প্রাণপ্রিয় জীবন বাঁচাতে তোমার বাবাও রাজি হয়ে যায়, আর আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। প্রথম দিকে আমি চেষ্টা করেছিলাম তোমার বাবার মন পাওয়ার, কিন্তু ব্যর্থ হই। তার মনে শুধুমাত্র তার প্রথম স্ত্রী। সে আমাকে সোজাসাপটা বলে দিয়েছিল যে সে আমাকে ছোবে না কোনোদিন, স্ত্রীর অধিকারই দেবে না। আমি শুধু এই বংশের পুত্রবধূ, কিন্তু তার বধূ নয়। আমাদের এই 30 বছরের সংসারে তোমার বাবা কোনো দিনও আমাকে স্পর্শ করেনি। এখন ভাববে যে তুমি কিভাবে এলে। আসলে সেই বিজনেস ডিলে ছিল আমি একটা বংশধর দেব। সেই অনুযায়ী তোমার বাবা আমাকে দেশের বাইরে নিয়ে যেয়ে কৃত্রিম উপায়ে টেস্ট টিউব পদ্ধতিতে আমার গর্ভে সন্তান আনে, আর সেই সন্তান তুমি। সে যাই হোক, আমি মেনে নিয়েছিলাম এই বিষাক্ত সম্পর্ক। নিজের উপর ডিভোর্সি তকমা লাগাতে চাইনি।
আর আমি জানতাম আমি যদি এই সংসার থেকে বের হই তাহলে আমার বাবা আমাকে তার বাসায় জায়গা দেবেন না। অন্যদিকে চাকরি করার মতো যোগ্যতা ছিল না, বাধ্য হয়ে ৩০টা বছর কাটিয়ে দিয়েছি এখানে। অন্যদিকে তোমার বাবা ঠিকই তার সংসারে সুখী, সুখী মানুষ সে। কিন্তু আজ আজ আমি স্বয়ং সম্পূর্ণ, নিজের ব্যবসা আছে। কেন আমি এই মিথ্যে সংসারে পড়ে থাকবো? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে ডিভোর্স দেব দেলোয়ার। আমি নিজের জীবন আবার নতুন করে শুরু করতে চাই। এই শর্তের সংসারে আর আমি থাকতে চাই না। আশা করি তুমি আমার মতামতকে সম্মান দেবে। বলেই স্থান ত্যাগ করলো তাহেরা। আর বাকি সবাই হতভম্ব হয়ে শুধু চেয়েই রইল। পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি